Assalamu alaikum, dear learners. Welcome to you all in online class of Fazil Almiya City College. I am Sheikh Surah Hussain, your English teacher. Dear learners, today I am going to take a session on right form of verbs part 3 for the learners of class 11. Learning outcome of today's topic. Dear learners, you will be able to use right form of verbs in different condition or situation. Dear learners, first of all, a modal or semi-modal plus ভার্বের ভি অন অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে। নাও লিস্ট অফ modal auxiliary verb: shall, should, will, would, can, could, may, might, dare, need, must, ought to, used to. Now list of semi-modal: had better, had rather, would better and would rather. প্রিয় শিক্ষার্থী, তো আমরা 1 নম্বর নিয়মে দেখলাম মোডাল অথবা সেমি মোডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর আমরা মোডাল এবং সেমি মোডালের যে লিস্ট সেটাও আমরা দেখলাম। নাও এক্সাম্পল: My father used to dash within bracket read the daily ইত্তেফাক। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এখানে ইউজ টু এটি আমাদের কোন লিস্টে আছে? আমাদের এখানে মোডালের লিস্টে আছে ইউজ টুটা। সুতরাং এরপরে ভার্বের কোন ফর্ম হবে? এখানে রিড ভার্বের বেস ফর্ম হবে। তো রিড, সুতরাং এখানে আমি অ্যান্সারে লিখে রেখেছি যে এখানে উত্তরটি রিড হবে, অর্থাৎ ইউজ টুটা মোডাল। সুতরাং তারপরে যে ভার্ব আছে রিড ব্র্যাকেটের মধ্যে এখানে শূন্যস্থানে সেটির বেস ফর্ম, অর্থাৎ সেই রিডই থেকে যাবে। পরের যে উদাহরণটি আছে সেটি বি নম্বরে, দে মাস্ট ড্যাশ উইদিন ব্র্যাকেট ফলো দ্য রুলস অফ কিপিং গুড হেলথ। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো ব্র্যাকেটের পূর্বে এখানে কিন্তু মাস্ট আছে, মাস্টটি কিন্তু মোডালের লিস্টে আছে। সুতরাং এখানে ব্র্যাকেটে যে ভার্ব আছে সেটার বেস ফর্ম হবে ফলোর বেস ফর্ম ফলো, সুতরাং উত্তর হিসেবে এখানে ফলোই হবে। পরের যে উদাহরণটি আছে, ইউ হ্যাড বেটার ড্যাশ উইদিন ব্র্যাকেট টু গো হোম। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এখানে ব্র্যাকেটের পূর্বে হ্যাড বেটার আছে, যেটি আমাদের সেমি মোডালের লিস্টে আছে। এখানে হ্যাড বেটারটি সেমি মোডাল হিসাবে আছে। সুতরাং আমরা জানি সেমি মোডাল এবং মোডাল উভয়ের পরে ভার্বের বেস ফর্ম হবে। ব্র্যাকেটে টু গো আছে, সুতরাং এখানে উত্তরটি টু গোর বেস ফর্মটা কি? এটি গো, সুতরাং এখানে আমার উত্তর গো হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে রুল নাম্বার 2 সেকেন্ড যে নিয়মটি সেটি আছে মোডাল প্লাস বি প্লাস V3 হবে, অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সাধারণত এই স্ট্রাকচারটি আমরা প্যাসিভ ভয়েসে মোডাল অক্সিলারি যুক্ত বাক্যের প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়ে থাকে। আরেকটি স্ট্রাকচার এখানে আছে এবং মোডাল প্লাস হ্যাভ প্লাস V3 হবে, অর্থাৎ মোডাল অক্সিলারির ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাহলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই স্ট্রাকচারটি কিন্তু অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয়। উদাহরণ, আমরা এখন উদাহরণ দেখব। প্রথম যেটি আছে ফার্স্ট ওয়ান, ইট ক্যান বি ড্যাশ উইদিন ব্র্যাকেট ডু। তো লক্ষ্য করো এখানে ক্যান বি, এটা মোডাল হলো ক্যান, তারপরে বি আছে, সুতরাং এখানে ভার্বে কি হবে? V3 ফর্ম হবে। সুতরাং ডু ভার্বের V3 ফর্ম হলো ডান, এখানে উত্তর হবে ডান। পরের যে উদাহরণটি আছে, ইট ক্যান ইজিলি বি ড্যাশ উইদিন ব্র্যাকেট সলভ উইদিন এ সেকেন্ড। এখানে লক্ষ্য করো ক্যান ইজিলি বি, অর্থাৎ ক্যান মোডাল, তারপরে বি আছে, ইজিলিটি অ্যাডভার্ব, সুতরাং ওটা ওই দুই ভার্বের মাঝে ক্যান এবং বির মাঝে আছে। তাহলে মোডালের পরে যেহেতু এখানে বি আছে এবং তারপরে এখানে ভার্বে ব্র্যাকেট আছে, সুতরাং এখানে উত্তরটি হবে আমার সলভড।
পরের যে উদাহরণটি আছে, ইউ মাস্ট হ্যাভ উইদিন ব্র্যাকেট হিয়ার দ্য নেম অফ হাজি মোহাম্মদ মোহসিন। তো এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে মাস্ট হলো মোডাল, মাস্টের পরে কিন্তু হ্যাভ আছে। তো মোডালের পরে যদি হ্যাভ থাকে তারপরে ভার্ব আছে, সুতরাং ভার্বের কী হবে V3 ফর্ম, হিয়ার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হার্ড। তো সেটি উত্তর হবে। নেক্সট রুল যেটি আছে, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে, অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি ভার্বে ব্র্যাকেট থাকে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। এখানে উদাহরণ হিসাবে সে I kept him abstain from dash within bracket go to cinema। প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করো যে ব্র্যাকেটের পূর্বে ফ্রম আছে, ফ্রমটা কিন্তু প্রিপোজিশন, তারপরেই ব্র্যাকেটে ভার্বের যে বেস ফর্ম গো আছে, সুতরাং ফ্রমের পরে যদি ভার্ব আসে তার সঙ্গে আইএনজি হবে। এখানে দুটি গো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, সুতরাং এখানে অ্যান্সার হবে গোয়িং। অর্থাৎ প্রিপোজিশন ইন, অ্যাট, অন, ফ্রম, যত প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পরপরই যদি কোনো ভার্ব আসে সেক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করব। এটি ছিল আমাদের নিয়ম। পরের যে রুলটি সেটি হলো রুল নাম্বার 4। সেখানে আছে ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এক্সেপশনস, ব্যতিক্রম, অর্থাৎ এই নিয়মের ব্যতিক্রম হলো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকর্ডিং টু, গেট ইউজ টু, প্রিফার টু, ডেভোটেড টু ইত্যাদি ফ্রেজাল টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী তোমরা নিয়মটি বুঝতে পেরেছো যে টুর পরে যদি ভার্বে ব্র্যাকেট হয় তাহলে বেস ফর্ম হবে, এটাকে বলছি আমরা ইনফিনিটিভ। কিন্তু আর টু যদি ফ্রেজের সাথে থাকে, আলাদা রকম না থেকে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এমনিভাবে ফ্রেজের সাথে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। উদাহরণ, আমরা এখন উদাহরণগুলোর দিকে লক্ষ্য করি, সহজে বুঝতে পারবো। যে প্রথম যে উদাহরণটি আছে সেটি হলো হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ ফুটবল। এখানে কিন্তু লক্ষ্য করো যে এখানে টু আছে, টুর পরে কিন্তু ভার্বে ব্র্যাকেট দিয়ে আছে, সুতরাং এটি ইনফিনিটিভ টু। এখানে বাইয়ের যে বেস ফর্ম বাই সেটি এখানে থাকবে। সে বাজারে গিয়েছিল ফুটবল কিনতে। পরের উদাহরণটি লক্ষ্য করো, হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু ড্যাশ উইদিন ব্র্যাকেট কিপ দ্য লাইট অফ এডুকেশান। শিক্ষার আলো দিতে তিনি ছাত্রছাত্রীদেরকে শেখান। তো এখানে যে টুটি আছে সেটি কিন্তু উইথ এ ভিউ টু, ভিন্ন টুটি আলাদা নাই, টুটি আছে উইথ এ ভিউ টু একটা ফ্রেজাল টু। এর ফ্রেজাল টু কার কাজ করে? প্রিপোজিশনের কাজ করে। আর প্রিপোজিশনের পরে ভার্বের কী হয়? আইএনজি। সুতরাং এখানে এই গিভের কিন্তু বেস ফর্ম গিভ রাখলে হবে না, গিভের সঙ্গে কিন্তু আইএনজি যোগ করতে হবে। দেখো যে এখানে অ্যান্সারটি আমি করে রেখেছি, উত্তর হবে এখানে গিভিং। তাহলে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝছো যে টুর পরে ভার্বে ব্র্যাকেট থাকলে বেস ফর্ম হবে, কিন্তু টুটা যদি ফ্রেজাল টু হয় সেক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি হবে। পরের যে নিয়মটি আছে 5 নাম্বার রুল, সেটি হলো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে শেষের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় উদ্দেশ্য না বোঝালে, আর উদ্দেশ্য বোঝালে শেষের ভার্বের পূর্বে টু যোগ করতে হয়। এটি হলো যে সিম্পল সেন্টেন্স বা একটি ক্লজে ফাইনাইট ভার্ব কয়টি থাকবে? একটি থাকবে, কিন্তু একের বেশি যদি থাকে তাহলে কি করতে হবে? পরের যে ভার্বটি আছে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে বা তার পূর্বে টু যোগ করতে হবে। তো কখন আমরা আইএনজি যোগ করব? যখন উদ্দেশ্য না বোঝায় সেই ক্ষেত্রে। আর উদ্দেশ্য যদি বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু এই যে উদ্দেশ্য বোঝালে আমরা তার পূর্বে টু যোগ করবো, অর্থাৎ সেক্ষেত্রে ইনফিনিটিভ করতে হবে। এখন আমরা উদাহরণ দেখব। এক্সাম্পল হিসাবে এখানে আছে ফার্স্ট ওয়ান, আই স সামন ড্যাশ উইদিন ব্র্যাকেট ড্র আ পিকচার। এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এটি কিন্তু একটি মাত্র ক্লজ, একটি সাবজেক্ট আছে যেহেতু, আর এখানে ভার্ব হিসাবে ফাইনাইট ভার্ব আছে। পরবর্তীতে যখন আরেকটি ভার্ব যে ব্র্যাকেটের মধ্যে এখানে দেওয়া আছে এটি যখন চলে আসছে তাহলে এটাকে কী করতে হবে? নন ফাইনাইট করতে হবে, অর্থাৎ ওর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এখানে দেখো যে আইএনজি যোগ হয়েছে, আর এখানে কিন্তু উদ্দেশ্য বোঝায় না, যার কারণে আমরা আইএনজি যোগ করছি। পরের উদাহরণটি, আই ওয়েন্ট টু ডিএমসি অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ ড্যাশ উইদিন ব্র্যাকেট সি মাই ইল সিস্টার।
আমি আমার অসুস্থ বোনকে দেখতে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম। তো এই বাক্যটিতে লক্ষ্য করো যে এই জায়গায় এখানে কিন্তু একটি মাত্র ক্লজ আছে, ওখানে অর্থাৎ এখানে আই হলো একমাত্র সাবজেক্ট, আর এখানে ওয়েন্ট কিন্তু ফাইনাইট ভার্ব আসছে, পরেই কিন্তু আরেকটি ভার্ব যে ড্যাশে স্থানে ব্র্যাকেটের মধ্যে আমরা দিয়েছি। তো এটাকে নন ফাইনাইট করতে হবে, অর্থাৎ এটাকে হয় এনজি করতে হবে অথবা এর পূর্বে টু যোগ করতে হবে। তো যেহেতু আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, যাওয়ার উদ্দেশ্যটা কী ছিল? আমার অসুস্থ বোনকে দেখতে, তাহলে এখানে যা উদ্দেশ্য বোঝাচ্ছে, এই কারণে এখানে আমরা আইএনজি দিব না, এখানে কিন্তু আমরা ভার্বের উপরে টু যোগ করব। এখানে এই যে অ্যান্সার আমি লিখে রেখেছি, টু সি হবে এখানে। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো যে সিম্পল সেন্টেন্সে একটার বেশি ফাইনাইট ভার্ব হবে না, পরবর্তীতে যে ভার্ব আসবে তার সঙ্গে হয় আইএনজি যুক্ত করতে হবে অথবা তার পূর্বে টু। কখন আইএনজি যোগ করব? আমরা সবসময় আইএনজি যোগ করব, কিন্তু উদ্দেশ্য যখন বোঝাবে তখন কিন্তু আর আইএনজি যোগ করব না, তখন আমরা টু যোগ করব। পরের যে উদাহরণটি রুল নাম্বার 6, লিস্ট যুক্ত বাক্যে ভার্বের পূর্বে শুড অথবা মাইট বসে। তো এখানে লক্ষ্য করো যে কোনো বাক্যে যদি লিস্ট থাকে তাহলে সেই বাক্যের যে ভার্ব বসবে সেই ভার্বের পূর্বে আমরা শুড অথবা মাইট বসাবো, এটি একটি কন্ডিশন বা শর্ত। এখানে উদাহরণ হিসাবে আছে হি ওয়াকড ফার্স্ট লিস্ট হি ড্যাশ উইদিন ব্র্যাকেট মিস দ্য বাস। তো এখানে লক্ষ্য করো যে এই বাক্য কিন্তু এই যে এখানে লিস্ট আছে, সুতরাং এখানে যে পরবর্তীতে ভার্ব আসছে এই ভার্বের পূর্বে একটা শুড যোগ করতে হবে, আর শুড যোগ করলে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তোমরা জানো। সুতরাং এখানে উত্তরটি শুড মিস হবে। তাহলে তোমরা যদি যেখানেই লিস্ট দেখবে এই লিস্ট যুক্ত শব্দ থাকলে সেই বাক্যের যে ভার্বের পূর্বে একটা শুড বসিয়ে দিবে, শুড বা মাইট যে কোনোটি দিলে চলবে, তোমরা শুড দিবে, এটি ভালো হবে তোমাদের জন্য। এরপরে রুল নাম্বার 7, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে ভার্বের পূর্বে কুড বসবে। তো এখানে হলো যে বাক্যের শুরুতেই যদি একটি উড দ্যাট থাকে তাহলে সেই বাক্যের যে ভার্ব আছে সেই ভার্বের পূর্বে আমরা কি যোগ করব? একটি কুড বসিয়ে দেব। তো উদাহরণ হিসাবে আমরা নিচে দেখি যে ফার্স্ট ওয়ান, উড দ্যাট আই ড্যাশ উইদিন ব্র্যাকেট গো টু কলেজ। তো এখানে দেখো যে বাক্যের শুরুতে কি আছে? উড দ্যাট আছে। শুরুতে উড দ্যাট থাকলে এই যে বাক্যের যে ভার্ব গো তার পূর্বে কী দিতে হবে? কুড দিতে হবে। সুতরাং এখানে অ্যান্সার কী হবে? কুড গো। এর পরের যে উদাহরণটি আছে এরপরে যে রুলটি আছে সেটি হলো রুল নাম্বার 8, হইলের ঠিক পরেই ভার বসলে তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, বাট হইলের পরে সাবজেক্ট থাকলে তারপর ভার বসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং হইলযুক্ত অংশের পরের মেন ক্লোজটিতে ভার্বের V2 হবে, অর্থাৎ পাস্ট ফর্ম হবে সর্বদা। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যে হইল এই শব্দটি যদি আসে এবং তার পরপরই ভার্ব আসে তার সঙ্গে আমরা কি করব? আইএনজি যোগ করব। আর ঠিক যদি হইলের পরে সাবজেক্ট থাকে, তারপরে যদি আমরা ভার্বটা পাই সেক্ষেত্রে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব, অর্থাৎ ওয়াজ পাওয়ার ভার্বের সঙ্গে আইএনজি দেবো। আরেকটি বিষয় হলো হইল যে বাক্যে থাকবে সেই বাক্যে হইল অংশের পরে একটি মেন ক্লোজ থাকে, সেই মেন ক্লোজটিতে যে ভার্ব আছে সেই ভার্বের সবসময় পাস্ট ফর্ম অর্থাৎ V2 হবে। তো এখন আমরা উদাহরণগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে সহজে বুঝতে পারবো। এখানে এক্সাম্পল হিসাবে দেওয়া আছে ফার্স্ট ওয়ান, হইল ড্যাশ উইদিন ব্র্যাকেট ওয়াক ইন দ্য গার্ডেন আই স এ বিউটিফুল বার্ড। তো এই উদাহরণটি যদি লক্ষ্য করো যে এখানে শুরুতে হইল আছে এবং তারপরেই কিন্তু একটি ভার্ব আছে এখানে ওয়াক, তাহলে এই ওয়াক ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি যোগ করতে হবে। এখানে নিশ্চয়ই উত্তরটি লক্ষ্য করছো, এখানে হইলের কি হবে? ওয়াকিং হবে। পরের যে উদাহরণটি আছে হোয়াইল হি ড্যাশ উইদিন ব্র্যাকেট ওয়াক ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। তো এখানে লক্ষ্য করছো নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী যে হইলের পরে কিন্তু এখানে সাবজেক্ট আছে, হইলের পরে হি আছে, তারপরে কিন্তু ভার্বটি আছে। সুতরাং এখানে এই ওয়াক ভার্বের সঙ্গে কি হবে? এটির পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ অজ বা ওয়ার যেটি বসে। তো এখানে হি আছে, হির পরে কিন্তু অজ ওয়াকিং হবে। তো এখানে নিশ্চয়ই এখানে উত্তরটি আমি করে রেখেছি অজ ওয়াকিং। পরের যে উদাহরণটি সেটি লক্ষ্য করো, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন আই ড্যাশ উইদিন ব্র্যাকেট সি এ বিউটিফুল বার্ড। এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করছো এখানে হয়েলযুক্ত যে অংশ আছে সেই অংশে কিন্তু ব্র্যাকেটটা দেওয়া হয়নি। এখানে পরবর্তীতে হয়েলের পরে যে মেইন ক্লোজটি আছে সেই ক্লোজটিতে কিন্তু এখানে সি ভার্বে ব্র্যাকেট দেওয়া আছে। সুতরাং এখানে কী হবে? দ্বিতীয় ক্লোজে সবসময় এখানে কী বলা আছে? ভার্বের V2 অর্থাৎ পাস্ট ফর্ম হবে। সুতরাং এখানে সির পাস্ট ফর্ম কী হবে? সির পাস্ট ফর্ম আমাদের স হবে।
প্রিয় শিক্ষার্থী, এরপরে যে নিয়মটি আছে সেটি হলো রুল নাম্বার 9, সেটি হলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদির পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। আমরা এখন এক্সাম্পলের সাহায্যে এক্সাম্পল অর্থাৎ উদাহরণের মাধ্যমে দেখব যে কীভাবে আসলে এগুলোর পরে ভার্বের পাস্ট ফর্ম বসানো যায়। প্রথমটি যেটি আছে, প্রথম উদাহরণটি, ইট ইজ হাই টাইম হি ড্যাশ উইদিন ব্র্যাকেট চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এই যে আমি আন্ডারলাইন করে রেখেছি ইট ইজ হাই টাইম, এই বাক্যটিতে ইট ইজ হাই টাইম আছে, সুতরাং এরপরে যে ভার্ব আসবে তার কী হবে, নিয়ম অনুসারে সেই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে আমাদের। সুতরাং এখানে ভার্ব ব্র্যাকেটে চেঞ্জ আছে, চেঞ্জের পাস্ট ফর্ম V2 হলে কী হবে, উত্তর চেঞ্জড হবে। এখানে যে আমরা চেঞ্জড করে রেখেছি। পরের যে উদাহরণটি সেটি আছে আই উইশ আই ড্যাশ উইদিন ব্র্যাকেট সিং এ সং। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যে এই বাক্যটিতে উইশ আছে, যেটা আমি আন্ডারলাইন করে রেখেছি, সুতরাং বাক্যে যদি উইশ থাকে ভার্বের কী হবে, V2 হবে। সুতরাং এখানে যে সিং আছে তার V2 অর্থাৎ পাস্ট ফর্ম, এখানে উত্তর স্যাং হবে। পরের উদাহরণটি আই ফ্যান্সি আই ড্যাশ উইদিন ব্র্যাকেট টার্ন পেল। প্রিয় শিক্ষার্থী, এখানেও আমি আন্ডারলাইন করে রেখেছি যে ফ্যান্সি, কোনো বাক্যে যদি ফ্যান্সি থাকে তাহলে ভার্বের কী হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে অর্থাৎ V2 হবে। সুতরাং এখানে অ্যান্সার কী হবে, টার্ন থেকে টার্নড। পরের যে নিয়মটি সেটি রুল নাম্বার 10, সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স এর হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সের হয়। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে বলা হয়েছে যে সিন্স যুক্ত বাক্যে যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশ প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট অথবা কি হতে পারে, পাস্ট ইনডিফিনিট হবে। সিন্স দ্বারা যদি দুটো ক্লজ যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, প্রথম যে অংশ সেটি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্টের হলে পরের অংশটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। আর প্রথম যে অংশ সেটি যদি পাস্ট ইনডিফিনিটের হয় তাহলে পরের যে অংশটি আছে সেটি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এক্সাম্পলের সাহায্যে দেখব। ফার্স্ট যে উদাহরণটি সেটি আছে ইট ইজ মেনি ইয়ার সিন্স আই ড্যাশ কাম টু ঢাকা। প্রিয় শিক্ষার্থী, এই উদাহরণটিতে লক্ষ্য করো যে এখানে সিন্স মাঝখানে আছে, অর্থাৎ সিন্সের আগে এখানে একটি ক্লজ আছে ইট ইজ মেনি ইয়ার্স, আর পরে একটি ক্লজে ভার্বে ব্র্যাকেট দেয়া আছে আই ড্যাশ কাম টু ঢাকা। তো এখানে প্রথম যে অংশ সেই ক্লোজে কিন্তু ইজ আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমি আন্ডারলাইন করে রেখেছি জেনেছে। সুতরাং পরের যে ভার্বটি এটি কিন্তু কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। সুতরাং এখানে কাম উত্তর কী হবে, এখানে আমি অ্যান্সার করে রেখেছি কেম। কী কারণে, কারণ প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল। এর পরের যে উদাহরণটি সেটি হলো ইট ওয়াজ লং সিন্স আই ড্যাশ উইদিন ব্র্যাকেট সি হার লাস্ট। তো এখানে লক্ষ্য করো যে সিন্স দ্বারা এখানেও দুটি ক্লজ আছে, এবং প্রথম ক্লজটিতে কিন্তু ওয়াজ আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। সুতরাং দ্বিতীয় ক্লোজে যে ভার্ব সি আছে এটার কি হবে, এটার কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে হবে। সুতরাং এখানে সির পাস্ট পারফেক্ট করলে কি হয়, হ্যাড সিন হবে। এবং লাস্ট যে উদাহরণটি সেটি হলো মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স মাই ফাদার ড্যাশ উইদিন ব্র্যাকেট ডাই। তো এখানে লক্ষ্য করো যে সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়েছে। প্রথম ক্লজে কি আছে, হ্যাভ পাস্ট কোন টেন্সে হয়, এটা কিন্তু এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ কী হবে, পাস্ট ইনডিফিনিট। সুতরাং এখানে যে ব্র্যাকেটের মধ্যে ডাই আছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ V2 হবে। সুতরাং এখানে অ্যান্সারটি হবে ডায়েড, অর্থাৎ প্রায় অনেক বছর গত হলো আমার বাবা মারা গিয়েছেন। নাও রুল নাম্বার 11, এখানে যেটি বলা হয়েছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সের হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এগুলো দিয়ে যদি দুটো ক্লোজ যুক্ত থাকে তাহলে প্রথম যে অংশ সেটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে দ্বিতীয় অংশ কী হবে,
পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। আবার প্রথম যে অংশ সেটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে পরের যে অংশটি আছে সেটি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের হবে। এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখব। তো এখানে প্রথম যে উদাহরণটি আছে, হি স্পিক অ্যাজ ইফ হি নো এভরিথিং। তো এখানে লক্ষ্য করো যে অ্যাজ ইফ আছে এই দুটি ক্লজের মাঝে। তো অ্যাজ ইফের প্রথম অংশ যেটি সেখানে কিন্তু স্পিক্স আছে, অর্থাৎ অ্যাজ ইফের পূর্বের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। সুতরাং পরের অংশে যে নো ভার্বে ব্র্যাকেট আছে এখানে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সুতরাং এখানে উত্তর কি হবে, নো ভার্বের V2 হবে নিউ। পরের যে উদাহরণটি, শি প্রসিডেড অ্যাজ দো আই নট উইদিন ব্র্যাকেট স্পিক। তো এখানে লক্ষ্য করো অ্যাজ দো দ্বারা দুটো ক্লজ যুক্ত আছে এবং প্রথম ক্লজে কিন্তু প্রসিডেড আছে, তার মানে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। সুতরাং দ্বিতীয় ক্লজে যে স্পিকি ভার্বে ব্র্যাকেট দেওয়া আছে এটির কি হবে, এটির পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবং এর পূর্বে একটি নোট আছে, সুতরাং নোটটাকে কিন্তু দুই ভার্বের মাঝে রাখতে হবে, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে। তো স্পিকের পাস্ট পারফেক্ট হবে হ্যাড স্পোকেন, আর নোটটাকে হ্যাড আর স্পোকেনের মাঝখানে রাখতে হবে। সুতরাং এখানে উত্তরটি হবে হ্যাড নট স্পোকেন। পরের যে নিয়মটি আছে সেটি হলো অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ থাকলে এদের পরে টু বি ভার্বের ক্ষেত্রে অজ না বসে অর বসে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। অর্থাৎ এই যে অ্যাজ ইফ, অ্যাজ দো বা উইশ যুক্ত বাক্যে যদি টু বি ভার্বটা থাকে সেক্ষেত্রে ওই কোনো জায়গায় যদি ওয়াজটি বসার কথা থাকে সেটি না বসে কী হবে, অজের পরিবর্তে ওয়ার বসাতে হবে। এটি শুধুমাত্র টু বি ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য, নো ভার্বের ক্ষেত্রে নয়। এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখব। হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ উইদিন ব্র্যাকেট টু বি এ লিডার। তো এই বাক্যটিতে লক্ষ্য করো যে দুটি ক্লোজের মাঝখানে অ্যাজ ইফ যুক্ত আছে এবং এখানে অ্যাজ ইফের পরে কিন্তু টু বি আসছে। সুতরাং টু বির পরে এখানে অ্যাজ ইফের জন্য এখানে তো আসলে যেহেতু আগের অংশে টক্স আছে সুতরাং পরের অংশে কী হবে, V2। আর বি এর V2 ফর্ম হির পরে এখানে কিন্তু স্বভাবত অজ বসার কথা ছিল, কিন্তু এখানে অজ না বসে কি বসবে, এখানে অ্যান্সারে দেখো আমি ওয়ার লিখে রেখেছি। কী কারণ, এই যে নিয়মে বলা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ থাকলে এদের পরে টু বি ভার্বের ক্ষেত্রে অজ না বসে ওয়ার বসাতে হবে। অন্য ভার্ব থাকলে কিন্তু যেমন গেট থাকলে গট হতো, কিন্তু শুধুমাত্র টু বি ভার্বের ক্ষেত্রে অজ না বসে ওয়ার বসাতে হবে। পরে উদাহরণটি লক্ষ্য করো। আই উইশ আই ড্যাশ উইদিন ব্র্যাকেট টু বি আ কিং। এখানেও একই বিষয়, দেখো যে এই যে উইশ আছে এই বাক্যটিতে এবং এরপরে টু বি ভার্ব আছে। সুতরাং এখানে আই এর পরে কিন্তু স্বভাবত এখানে অজ বসার কথা ছিল, কিন্তু সে অজ না বসে এখানে কি বসবে, ওয়ার বসাতে হবে। কী কারণে, কারণ এখানে হলো ওই টু বি ভার্বের ক্ষেত্রে সবসময় আমরা কি করব, অজ না বসে ওয়ার করতে হবে আমাদের। এর পরের যে নিয়মটি আছে সেটি হলো রুল নাম্বার 13। সেখানে বলা হয়েছে মাইন্ড, উড ইউ মাইন্ড, ওর্থ, ক্যানট হেল্প, কুড নট হেল্প, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, তাদের পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই যে শব্দ বা ফ্রেজগুলো এগুলোর পরে যদি ভার্ব আসে তার সঙ্গে আমরা কি করব, এদের পরে আমরা আসলে সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তো এখানে আমরা উদাহরণের মাধ্যমে এটিকে বাস্তবে প্রয়োগ করব। প্রথমে যেটি আছে, উড ইউ মাইন্ড ড্যাশ উইদিন ব্র্যাকেট হ্যাভ এ কাপ অফ কফি। এক কাপ কফি খেতে তোমার কি আপত্তি আছে? তো এখানে উড ইউ মাইন্ড এটির আছে আন্ডারলাইন আমি করে রেখেছি। তো উড ইউ মাইন্ড থাকলে এই যে লিস্টে উড ইউ মাইন্ড থাকলে কী হবে, এরপরে যে ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এখানে যে ভার্ব হ্যাভ এর সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তো হ্যাভের সঙ্গে আইএনজি যোগ করলে শেষেরই উঠে যাবে এবং আইএনজি যুক্ত হবে। এখানে দেখো অ্যান্সার হ্যাভিং হবে। পরের যে উদাহরণটি, আই কুড নট হেল্প ড্যাশ উইদিন ব্র্যাকেট লাফ অ্যাট হিজ কন্ডাক্ট। তো এখানে লক্ষ্য করো যে এই যে কুড নট হেল্প আছে, তো কুড নট হেল্প, ক্যান নট হেল্প ইত্যাদির পরে ভার্ব থাকলে কী হবে, আইএনজি হবে। সুতরাং এখানে লাভ ভার্বের সঙ্গে কী হবে, আইএনজি যুক্ত হবে। এখানে অ্যান্সার হিসাবে লাফিং হবে। নাও রুল নাম্বার 14, হ্যাভিং, বিং, গেট, বিকাম, বি এর পরে ভার্বের ব্র্যাকেট দেওয়া থাকলে উক্ত ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই যে শব্দগুলো আছে এগুলোর পরে যদি ভার্ব আসে সেই ভার্বের কী হবে,
পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ফর্ম হবে। আমরা এখন উদাহরণের মাধ্যমে এর যে বাস্তব প্রয়োগ সেটি দেখব। ফার্স্ট ওয়ান, ওয়াটার বিকামস ড্যাশ উইদিন ব্র্যাকেট পলুট ইন মেনি ওয়েজ। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো যে ব্র্যাকেটের পূর্বে যে বিকামস আছে, এই বিকামস, বিকেম, বিকামিং যে রূপই থাকুক, এই বিকাম ভার্বের পরে যদি আরেকটি ভার্ব আসে তার কী হবে? V3 ফর্ম। সুতরাং এখানে পলুটের কী হবে? পলুটেড হয়ে যাবে পলুট থেকে। এরপরে যে উদাহরণটি সেটি আছে হ্যাভিং ড্যাশ উইদিন ব্র্যাকেট ফিনিশ দ্য ওয়ার্ক আই লেফট দ্য প্লেস। কাজ শেষ করে আমি স্থান ত্যাগ করলাম। তো এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করছো যে ব্র্যাকেটের পূর্বে অর্থাৎ ড্যাশের পূর্বে হ্যাভিং আছে। আমরা কি জানি? হ্যাভিং এর পরে ভার্ব আসলে V3 ফর্ম হবে। সুতরাং এই যে ব্র্যাকেটের মধ্যে যে ফিনিশ ভার্ব আছে এর কী হবে? এর V3 ফর্ম হবে, অর্থাৎ এর সঙ্গে ইডি যুক্ত হবে। এখানে অ্যান্সারে আমি করে দিয়েছি ফিনিশড। পরের যে নিয়মটি রুল নাম্বার 15, দ্যাটের পূর্বের ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে এবং পরের ক্লোজটিতে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি উল্লেখ থাকলে ভার্বের পূর্বে উড অথবা শুড বসবে। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো যে আসলে দ্যাট যুক্ত যে ক্লজ, সেই ক্লোজের দ্যাট দিয়ে যদি দুটো ক্লোজ যুক্ত থাকে, সেই দ্যাট ক্লোজের পূর্বে যে পূর্বেরটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে আর পরের ক্লোজটিতে যদি নেক্সট যুক্ত সময় থাকে, এই যে নেক্সট ডে, নেক্সট উইক ইত্যাদি থাকে, সেক্ষেত্রে কী করতে হবে? ভার্বের পূর্বে একটা উড বা শুড বসাতে হবে। এখন আমরা উদাহরণের সাহায্যে বাস্তবে এর প্রয়োগ দেখব। হি সেইড দ্যাট হি ড্যাশ উইদিন ব্র্যাকেট গো হোম দ্য নেক্সট ডে। এখানে লক্ষ্য করো যে এখানে দ্যাট আছে, তো দ্যাট দ্বারা দুটি ক্লোজ, দ্যাট ক্লোজের পূর্বের যে ক্লোজ সেখানে কিন্তু হি সেইড আছে এবং এখানে ভার্বের কি আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, যে V2 আছে। সুতরাং পরের যে ক্লোজটি, দ্যাটের পরে যে ক্লোজ, সেখানে দেখো যে গো ভার্বে ব্র্যাকেট দেওয়া আছে। সুতরাং পরের যে ভার্ব এর কী হবে? V2। কারণ কি? কারণ এখানে পরের ক্লোজে নেক্সট যুক্ত সময় নেক্সটে আছে। সুতরাং এই যে ভার্ব এই গোর পূর্বে কী হবে? একটা শুড অথবা উড বসাতে হবে। তো সুতরাং এখানে উত্তরটি কী হবে? উড গো। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো তোমরা যে আসলে ব্যাপারটি কী ছিল, যে দ্যাট ক্লোজের পূর্বের ক্লোজে যদি এরকম থাকে তাহলে পরের ক্লোজে নেক্সট যুক্ত সময় থাকলে আমাদের সেক্ষেত্রে কী করতে হবে? ওই ভার্বের পূর্বে আমরা একটি উড বা শুড বসাবো। সুতরাং এখানে উত্তর হচ্ছে আমাদের উড গো। পরের যে নিয়ম সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস যোগ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এটা তো আমরা সবসময় জানো, অত্যন্ত সহজ একটি নিয়ম। তো উদাহরণ এখানে আ টিচার ড্যাশ টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। শিক্ষক তার হৃদয়ের অন্তঃস্থল থেকে ছাত্রছাত্রীদেরকে শেখান। তো এখানে লক্ষ্য করো যে এই টিচার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। সুতরাং এখানে টিচের সঙ্গে কি হবে? ইয়েস যুক্ত হবে, টিচেস হবে এখানে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে রুলটি আছে সেটি রুল নাম্বার 16। দ্যাটের পূর্বের ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে দ্যাটের পরের ক্লোজটি সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হয়। তবে দ্যাটের পরের ক্লোজটি হ্যাবিট অর্থাৎ অভ্যাস প্রকাশ করলে ওই ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। আবার ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য যদি বোঝায় পরের ক্লোজটি, সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটি হলো আমাদের ওই সিকোয়েন্স অফ টেন্সের ধারাবাহিকতা। শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখানে কি বলা হয়েছে? যে এখানে বলা হয়েছে যে দ্যাট যে ক্লোজটি, সেই ক্লোজটি দ্যাটের পূর্বের ক্লোজটি, দ্যাটযুক্ত বাক্যের দ্যাটের আগের যে ক্লোজটি সেটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের যে ক্লোজটি সেটি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের হবে। আর যদি দ্যাট ক্লোজের পরের যে ক্লোজটি সেটিতে যদি অভ্যাস বোঝায়, সেক্ষেত্রে কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে। আর দ্যাটের পরে যে ক্লোজটি আছে সেটি যদি চিরন্তন সত্যের বাক্য হয়, সেক্ষেত্রে কিন্তু সেটাকে পাস্ট করা যাবে না, সেটাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রাখতে হবে। তাহলে এই যে বিষয়টি, এটিকে কিন্তু আমরা সিকোয়েন্স অফ টেন্স বলি। আমরা এখন উদাহরণের সাহায্যে দেখব। ফার্স্ট ওয়ান, হি সেড দ্যাট হি ভিজিট দ্য তাজমহল। তো এই বাক্যটিতে লক্ষ্য করো যে দ্যাট ক্লোজের পূর্বে কিন্তু সেইড আছে, সুতরাং এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং পরের ক্লোজে যে ভিজিটে ব্র্যাকেট আছে এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। সুতরাং এখানে অ্যান্সার কিন্তু হ্যাড ভিজিটেড হবে।
পরের যে উদাহরণটি, দ্য ম্যান সেইড দ্যাট হি নেভার ইট এনিথিং ফর লাঞ্চ। এই বাক্যটিতে লক্ষ্য করো যে দ্যাটের পূর্বে যে ক্লোজটি আছে এখানে কিন্তু এটি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, অর্থাৎ সেইড আছে, কিন্তু পরের ক্লোজে যে বাক্যটি আছে সেটি কিন্তু ওই যে অভ্যাস, সচরাচর তিনি লাঞ্চে কিছুই খান না, এই যে তার অভ্যাস বোঝাচ্ছে, এই কারণে এটির কিন্তু পাস্ট পারফেক্ট না হয় কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। যেখানে বলা হয়েছে হ্যাবিট বা অভ্যাস বোঝালে সেটি কী করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সুতরাং ইটের পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে কী হবে, এট। এবং লাস্টের যে উদাহরণটি আছে, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ উইদিন ব্র্যাকেট মুভ রাউন্ড দ্য সান। এখানেও দ্যাট ক্লোজের পূর্বে সেইড আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, কিন্তু পরের ক্লোজটিতে যেটি আছে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, এটি কিন্তু আমাদের ওই চিরন্তন সত্যের বাক্য। সুতরাং এটিকে কিন্তু ওই মুভ থেকে মুভস হবে, এটি চিরন্তন সত্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সুতরাং এখানে উত্তরটি হবে মুভস। প্রিয় শিক্ষার্থী, পরের যে রুলটি আছে সেটি হলো 17 নম্বর রুল, সেটি হলো সাধারণত কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের একটি ক্লোজ পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে অন্য ক্লোজটিও পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তো এটাকে প্যারালেলিজম বলা হয়, অর্থাৎ সমান্তরাল, যে প্রথম অংশ যদি পাস্ট টেন্স থাকে পরের অংশ পাস্ট টেন্স হবে। আমরা এখন উদাহরণের সাহায্যে এটি দেখব। যে প্রথমটি, আই ড্যাশ উইদিন ব্র্যাকেট সি হিম অ্যান্ড টক টু হিম। প্রিয় শিক্ষার্থী, দেখো যে এখানে অ্যান্ড দ্বারা দুটি ক্লোজ যুক্ত আছে, পরের ক্লোজটিতে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সুতরাং আগেরটিতে কী হবে, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সুতরাং এখানে অ্যান্সারটি স হবে। অন্য যে উদাহরণটি সেটি হলো, হোয়েন হি রিচড হোম ইট ড্যাশ উইদিন ব্র্যাকেট বিগিন টু রেইন। তো প্রিয় শিক্ষার্থী, তো এখানে দুটি ক্লজ আছে, প্রথমে সাবঅর্ডিনেট ক্লজটি আছে এবং তারপরের যে ক্লজটি আছে সেটি হলো প্রিন্সিপাল ক্লজ, এবং এটি একটি কমপ্লেক্স সেন্টেন্সের বাক্য। তো এখানে যেহেতু প্রথম ক্লজে ভার্বের ভিটু আছে, রিস্ট আছে, সুতরাং পরের ক্লজটিও একই ফর্ম হবে ভার্বের, অর্থাৎ এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ বিগিন থেকে বিগ্যান হবে এখানে ভিটু ফর্ম। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। পরের যে নিয়মটি, এবং এটি হলো আমাদের লাস্ট, সেটি হলো নো সুনার যোগ হ্যাড যোগ সাবজেক্ট যোগ V3 যোগ দেন যোগ সাবজেক্ট যোগ V2, অর্থাৎ নো সুনারের পরে হ্যাড থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের কী হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর এরপরে কনজাংশন হিসাবে দেন থাকে, তারপরে দ্বিতীয় ক্লোজে আবার সাবজেক্ট, এবং এখানে দ্বিতীয় ক্লোজে ভার্বের কী হবে, V2। আরেকটি উদাহরণ আছে, পরের যে নিয়মটি, দ্বিতীয় নিয়ম, সেটা হলো স্কেয়ার্সলি অর হার্ডলি প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস হোয়েন অর বিফোর প্লাস সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ ওই নো সুনার না থেকে যদি স্ক্যাসলি বা হার্ডলি থাকে তারপরেও একই স্ট্রাকচার, অর্থাৎ হ্যাড হবে, তারপরে সাবজেক্ট হবে, এবং তারপরে ভার্বের কী হবে, V3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং কনজাংশন হিসাবে এখানে হোয়েন বা বিফোর যে কোনোটি থাকতে পারে, তারপরে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট, এবং সবশেষে ভার্বের কী হবে, V2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে আমরা এক্সাম্পল হিসাবে যেটি পাবো সেটি হলো, নো সুনার হ্যাড দ্য বুল no sooner had the bell rung than we dash within bracket enter the classroom। তো এখানে লক্ষ্য করো যে নো সুনারের পরে হ্যাড আছে, সুতরাং তারপরে ভার্বের কী হবে, V3 ফর্ম সেটি আছে, সুতরাং দ্বিতীয় ক্লোজে যে ভার্বের কী হবে, V2 হবে, অর্থাৎ ইন্টারের এখানে উত্তর কী হবে, ইন্টার। আমি এই যে করে রেখেছি, তোমরা ব্র্যাকেট কিন্তু এখানেও পেতে পারো, এখানেও পেতে পারো, সুতরাং তোমরা নিয়মটি জেনে রাখবে বা সচেতন থাকবে এই ব্যাপারে। পরের উদাহরণটি, হার্ডলি উই ড্যাশ উইদিন ব্র্যাকেট রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু ঠিক হার্ডলির পরেই এখানে রিচে ব্র্যাকেট দেওয়া আছে, সুতরাং এখানে কী হবে, হার্ডলির পরে প্রথমে হ্যাড হবে, তারপরে সাবজেক্ট উই হবে, তারপরে রিস্ট হবে, অর্থাৎ ভার্বের V3 ফর্ম হবে, এবং দ্বিতীয় ক্লোজে তো এখানে লেফট দেওয়া আছে, সুতরাং এখানে কী হবে, উত্তরটি হবে এখানে হ্যাড উই রিস্ট। প্রিয় শিক্ষার্থী, দ্যাট ইজ অল টুডে। Watch the video again and again, and then do exercise from your book for better understanding. Thank you very much, dear learners. That is all today.